5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল সারা দেশ। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। রাজধানীতে 3 জনের মৃত্যু, বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি। দেশে থামছেই না ডেঙ্গুর দাপট। হটস্পট বরগুনায় প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। কর্তৃপক্ষের উদাসীনতাকে দুষছেন ভুক্তভোগীরা। নীলফামারীর তিস্তা ব্যারেজে টোল আদায় বন্ধ থাকলেও বন্ধ হয়নি ভারী যান। বিভিন্ন স্থানে ফাটল, পদক্ষেপের আশ্বাস কর্তৃপক্ষের। এবং শীতের সবজি বাজারে এলেও দাম এখনো নাগালের বাইরে বেড়েছে চাল, ডাল, ভোজ্য তেলের দর। স্থিতিশীল মাছ মাংসের বাজার। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি রচনী রহমান। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল 10:38 এই ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল 5.7। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। এতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভবনধস সহ বেশ ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ভূমিকম্পটিকে মাঝারি মাত্রার বলছে আবহাওয়া অধিদপ্তর। আরো জানাচ্ছেন মেজবা রহমান। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। এটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। এতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ঢাকার বিভিন্ন এলাকায় আতঙ্কে বাসাবাড়ি থেকে রাস্তায় বের হয়ে আসেন অনেকে। রাজধানী পুরান ঢাকার বংশাল এলাকায় ভূমিকম্পের সময় একটি 5তলা ভবনের অংশ ধসে 3 পথচারী নিহত হয়েছে। ভূমিকম্পের পরে রাজধানীতে বেশ কিছু ভবনের ধস ও ফাটলের খবর পাওয়া গেছে। ভূমিকম্পটি মাঝারি মাত্রায় ছিল উল্লেখ করে আবহাওয়াবিদ তরিকুল নেয়াজ কবির টেলিফোনে জানান, মাঝারি মাত্রার এ ভূমিকম্পে দুর্বল অবকাঠামোগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এদিকে এ নিয়ে উদ্বেগ জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, গত 5 বছরে এত শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়নি। এত শক্তিশালীভাবে ভূমিকম্পটা আমরা এর আগে কখনো অনুভব করি নাই। এটা বারবার আমাদেরকে একটা সতর্ক বার্তা দেয়া হচ্ছে। ভূমিকম্পের বিষয়ে সতর্কতার পরামর্শ দিয়ে এটি মোকাবেলায় 3 বছর মেয়াদী পরিকল্পনা নিয়ে আগানো উচিত বলেও মত দেন তিনি। ভূমিকম্প অন্য একটা জায়গায় অরিজিনেট করে, তার টেইলের দিকে আমরা থাকি। সেখানেই যদি আমাদের এই অবস্থা হয়, তাহলে যেখানে অরিজিনেট করে নিশ্চয়ই সেখানে আরো অনেক শক্তিশালী হয়। তো বারবার যে আমাদেরকে এই সতর্কবাণীটা দেয়া হচ্ছে, এইটাকে তো আমাদের আসলে বিবেচনায় নিয়ে প্রস্তুতিটা নেওয়া দরকার। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। এই নিয়ে আরো জানাতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মুদাসসির আলী। মুদাসসির, রাজধানীর বিভিন্ন স্থানে ভবন ধস সহ 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই বিষয়ে আপনার কাছে আর কি তথ্য আছে, বিস্তারিত জানাবেন আমাদের। ধানমন্ডির শুক্রাবাদে আছি। আপনি জানেন যে সারা দেশে 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছে এবং এই নিয়ে কিন্তু বেশ জনমনে বেশ এক ধরনের আতঙ্ক, ভয়ভীতি কাজ করছে। তো আমার সঙ্গে কয়েকজন আছেন এলাকাবাসী, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এদিকে যদি আপনারা একটু আসতেন, আপনাদের অবস্থান বলবেন যে আপনারা যখন ভূমিকম্প হয়েছিল তখন আপনাদের যে আবাসিক এলাকা সেখানে কি হয়েছিল একটু যদি বলতেন। এ পাশে আসেন। আপনাদের কি অবস্থান ছিল ভূমিকম্পের সময়? ভূমিকম্প খুবই বাজে অবস্থা ছিল আমাদের সবার, একদম মনে ভয়াবহ অবস্থা, খুবই জীবন মরণ নিয়ে। কারণ এরকম ফার্স্ট আমরা ফেস করছি এরকম ভূমিকম্প, যে এত কাঁপাকাঁপি, খুবই ক্রিটিক্যাল অবস্থা ছিল সবার। আমি যদি বলতে চাই তাহলে আসলে ঢাকা শহরে যে অপরিকল্পিত নগরায়ন, তাহলে আমার আসলে মনে হয় না সেফ। আসলে এরকম মাত্রার ভূমিকম্প যদি আরও একটু লংজিবিলিটি বেশি হইতো, লাইক 10 সেকেন্ড প্লাস হইতো, তাইলে মনে হয় আসলে অনেক আরও খারাপ কিছু হতে পারতো। আমার মনে হয় ওভারঅল আমার সেফ মনে হয় নাই। এই সব কিছু মিলায় আমি খুব আসলে ট্রমাটাইজ, এখনও ট্রমাটাইজ এগুলোর জন্যই, যে ওভারঅল এই দেখা যাচ্ছে যে আমার বাসার পাশে যে নেমে আমি দাঁড়াবো, আমার মাথায় তো বিল্ডিং ধসে পড়তে পারে। সেফ না, ওভারঅল সব কিছু পরিকল্পিত না, সব কিছু অপরিকল্পিত লাগছে আর কি।
আচ্ছা ভাই, আপনি যদি একটু বলতেন কোথায় ছিলেন, যদি একটু বলেন যে ভূমিকম্পের সময় কি হয়েছিল, একটু যদি আসতেন। আমি আসলে বলতে বাসায় ছিলাম, পড়তেছিলাম, তখন হঠাৎ ভূমিকম্পটা হয়। আমার লাইফে প্রথম আমি এই ভূমিকম্পটা ফেস করি। হ্যাঁ। এমনি আপনি যে ভবনে আছেন সে ভবনে কি কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে? না, ভবনে কোনো ক্ষতিগ্রস্ত হয় না, বাট অনেক কাঁপাকাঁপি শুরু হয়েছিল ভবনটাতে, মনে হয় যে ভেঙে যাবে এখনই, এমন অবস্থা হয়েছে। যে যেমনটা শুনছিলেন যে জনমনে এক ধরনের ভয়ভীতি কাজ করছে এবং তারা ঢাকা শহরের যে অবকাঠামো সে বিষয় নিয়েও কিন্তু তারা বেশ শঙ্কিত যে বড় ধরনের ভূমিকম্প হলে কি হবে, এই বিষয় নিয়েও কিন্তু তারা একটা শঙ্কিত। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগে আবহাওয়াবিদ রুবাইয়াতের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি যেটি জানিয়েছেন যে আফটার শক হওয়ার যে সম্ভাবনা সেটি আপাতত সেভাবে নেই। আরেকটি বিষয় হচ্ছে যে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, সে ভৌগোলিক অবস্থানের কারণে কিন্তু বাংলাদেশ বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ যেহেতু ভারতীয় প্লেটে অবস্থান আছে সেহেতু সেটি এখন সরে যাচ্ছে, এ কারণেও কিন্তু যে কোনো সময় একটি বড় ধরনের ভূমিকম্প হতে পারে। তবে সেটা কবে হবে সেটি কিন্তু নিশ্চিত করে বলা যায় না, তিনি কিন্তু সেটি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ধানমন্ডি শুক্রবার থেকে পাওয়া তথ্য। জি, ধন্যবাদ মুদাসসির আপনাকে। এবার ভূমিকম্পে আহতদের খবর জানাতে উৎপত্তিস্থল নরসিংদী সদর হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেজাউল করিম। রেজাউল, ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর বিভিন্ন স্থানে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বিস্তারিত জানাবেন আমাদের। আসলে আপনি জানেন যে নরসিংদী যে ভূমিকম্পের উৎপত্তিস্থল কিন্তু নরসিংদী হয়েছে। তো সেই পরিবর্তে 10:39 কিন্তু এখানে ভূমিকম্প অনুষ্ঠিত হয়। তারপর থেকে কিন্তু দেখেছি মানুষ যে আতঙ্কিত, বিশেষ করে মানুষকে আতঙ্কিত হয়ে পড়ে কিন্তু কারণে কিন্তু দেখেছি আমরা অনেক যে আহত হয়েছে। এর মধ্যে কিন্তু আমি জানিয়ে রাখি নরসিংদী গাবতলী একটি নির্মাণাধীন ভবনের ছাদ ধসে কিন্তু 3 জন গুরুতর আহত হয়েছে। এর মধ্যে কিন্তু বাবা ও ছেলে দেলোয়ার ও ওমরকে কিন্তু গুরুতর অবস্থায় কিন্তু ঢাকা রেফার করা হয়েছে তারা, আর আরেকজনকে চিকিৎসা দিয়ে কিন্তু বাড়িতে পাঠানো হয়েছে। বিশেষ করে আমি যদি বলে রাখি নরসিংদীতে এখন পর্যন্ত 60 জন আহত হয়েছে, এরকম তথ্য কিন্তু আমাদের কাছে এসেছে। তাছাড়া কিন্তু আমরা দেখেছি নরসিংদীর বিভিন্ন স্থানে কিন্তু ভবন হেলে পড়েছে এবং ফাটলও দেখা যাচ্ছে, এরকম তথ্য কিন্তু আমাদের কাছে রয়েছে। তাছাড়া নরসিংদী বাবুরহাটেও কিন্তু একটি ভবন হেলে পড়েছে, এরকম তথ্য কিন্তু আমরা শুনতে পেয়েছি। তাছাড়া আমরা দেখেছি নরসিংদীর বিভিন্ন স্থানে কিন্তু বিশেষ করে আতঙ্কিত হয়েই কিন্তু মানুষ বেশি আহত হয়েছে, নামতে গিয়ে কিংবা ভয় পেয়ে তাড়াহুড়া করে কিন্তু এখানে দেখেছি আমরা বেশি মানুষ আতঙ্কিত হয়েছে, আহত হয়েছে। আমরা নরসিংদী যে দুটি জেলা হাসপাতাল রয়েছে, জেলা হাসপাতাল এবং সদর হাসপাতাল রয়েছে, সেখানে কিন্তু আমরা বর্তমানে আমি নরসিংদী সদর হাসপাতাল অবস্থান করছি। জেলা হাসপাতাল আমরা গিয়েছি, তার তথ্য মতো আমরা রেখেছি যেগুলো যারা রোগী রয়েছে তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু আহত হয়েছে, তাড়াহুড়া করতে গিয়ে নাম থেকে আহত হয়েছে এবং সেখানে কিন্তু দেখেছি তারা কিন্তু প্রাথমিক চিকিৎসা অনেককে বাড়ি পাঠিয়ে দিয়েছে এবং বাকিটা কিন্তু আমরা দেখেছি যে বাকি যারা রয়েছে তারা কিন্তু এখন চিকিৎসা নিচ্ছে। আর বিশেষ করে যে বলছে এখনো পর্যন্ত নরসিংদীতে কিন্তু যেই অবস্থা আতঙ্কিত অবস্থা বিরাজ করছে তার ফলে কিন্তু আমরা দেখেছি মানুষের মধ্যে এখন কিন্তু আতঙ্ক কাটেনি। আর সর্বকালের মানুষ কিন্তু এমনটাই বলছে সর্বকালের যে ভয়াবহ যে ভূমিকম্প সেটা কিন্তু তারা দেখেছে। আসলে কিন্তু যেহেতু উৎপত্তিস্থল নরসিংদীতে কিন্তু একটু মাত্রা থেকে বেশি কিন্তু অনুভূতি হয়েছে। তো আমরা কিন্তু সারাদিন থাকবো। আর তাছাড়া কিন্তু আমরা নরসিংদীর বিভিন্ন হাসপাতালগুলো ঘুরেছি, এখনো পর্যন্ত তাদের যে চিকিৎসাধীন অবস্থা 60 জনকে আমরা দেখেছি অসুস্থ আহত হয়েছে। এই ছিল আমার কাছে নরসিংদী থেকে রজনী। রেজাউল, ধন্যবাদ আপনাকে। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। আজ দেশের সকল সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটির দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস পৃথক পৃথক বাণী প্রদান করেছেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় আরও 4 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর এখন পর্যন্ত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে 353 জনে দাঁড়িয়েছে। এছাড়াও গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে 745 জন হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে মশাবাহিত রোগটিতে চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে 1 জন করে মোট 2 জন মারা গেছেন।
ডেঙ্গুর হটস্পট বরগুনায় শীত মৌসুমেও কমছে না ডেঙ্গুর ভয়াবহতা। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বাসিন্দারা বলছেন মশক নিধন কার্যক্রমে প্রশাসনের উদাসীনতায় নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু পরিস্থিতি। তবে সিভিল সার্জন বলছেন নানামুখী সংকটের মধ্যেও ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। সাগর আকনের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। ডেঙ্গুর হটস্পট বরগুনায় সবচেয়ে বেশি শনাক্ত রোগীর সংখ্যা পাথরঘাটায়। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন 978 জন। তবে বেসরকারি ক্লিনিকে শনাক্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে 3000। উপজেলা পর্যায়ে মৃত্যুর সংখ্যাও বেশি এই উপজেলায়। রোগীদের অভিযোগ, চিকিৎসক, নার্স ও ওষুধ সংকটের পাশাপাশি আক্রান্তদের পরীক্ষা নিরীক্ষা করাতে হচ্ছে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। যে কয়টা পরীক্ষা করাইছি এর সকলই বাহির দিয়ে করাইছি। তো নার্সের মানে তাদের বলাইলে তারা একটু আসতে লেট করে, তারপরে আসে না। এমন পরিস্থিতিতে মশক নিধনে দায়িত্বে থাকা স্থানীয় প্রশাসনের ব্যর্থতাকেই দায়ী করছেন ভুক্তভোগী সহ স্থানীয়রা। প্রত্যেক ঘরে ঘরে ডেঙ্গু আছে। এই ডেঙ্গু রোগেরকে আমরা প্রতিরোধ করতে পারবো না বরগুনা জেলাবাসী। প্রশাসনের যে গাফিলতি, সেই গাফিলতির কারণে এখানে এই পাথরঘাটায় ব্যাপকভাবে ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। বিভিন্ন জায়গায় যে এর ওষুধ ছিটানো বা অন্য কার্যক্রম এটা একদম নাই। এদিকে বরগুনা সদর, বেতাগী ও বামনা উপজেলারও একই চিত্র। চিকিৎসা সেবা নিয়ে রোগী ও স্বজনদের রয়েছে বিস্তর অভিযোগ। চিকিৎসা নাই তো, উন্নত চিকিৎসা নাই, কোনো রেসপন্স নাই রোগীর প্রতি। এখান থেকে হয়তো ইনজেকশন কিছু কিছু ওষুধ এখান থেকে দেয়, আর হয়তো বাহির দিয়ে লেখে স্লিপ করে দেয়, ওটা বাহির দিয়ে আনতে হয়। সিভিল সার্জন বলছেন নানামুখী সংকটের মধ্যেও ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। উপজেলা পর্যায়ে এখন প্রকোপটা অনেকাংশে বেড়েছে, তো সেইখানে আমাদের যেই স্থানীয় প্রশাসন, উপজেলা পরিষদ এবং আমাদের যিনি ইউএসএফপিও মহোদয়, তারা সম্মিলিতভাবে কাজ করছেন। ডেঙ্গু মশা প্রতিরোধ করতে তারা সমস্ত কাজ করে যাচ্ছেন এবং রোগাক্রান্ত হওয়ার পরে তাদের যথাযথ চিকিৎসা ব্যবস্থা আমরা দিচ্ছি। সরকারি হিসাবে চলতি বছরে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 9366 জন হলেও বেসরকারি হিসাবে আক্রান্তের সংখ্যা 25,000-এর বেশি। মৃতের সংখ্যা 64 জন। আফরিন পপি, মোহনা সংবাদ। 10 বছর আগে টোল আদায় বন্ধ করা হলেও নীলফামারী তিস্তা ব্যারেজে বন্ধ হয়নি ভারী যান চলাচল। নিয়ম বহির্ভূত অতিরিক্ত ওজনের বালু ও পাথর বোঝাই ট্রাক চলাচলে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। যান চলাচল নিয়ন্ত্রণে দ্রুতই ওজন স্কেল স্থাপনের চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মইনুল হকের প্রতিবেদন জানাচ্ছেন সিফাত রহমান জেসি। নীলফামারীর তিস্তা ব্যারেজ দিয়ে অতিরিক্ত ওজনের যানবাহন চলাচলে বিভিন্ন স্থানে ফাটল দেখা দিলেও বুড়িমারি থেকে পাথর ও বালু বোঝাই ট্রাক চলছে নিয়মিত। ব্যারেজে ব্যারিকেড দিয়েও থামানো যাচ্ছে না এসব ভারী যান। ক্ষতির পরিমাণ কমাতে ডালিয়া উন্নয়ন কর্তৃপক্ষ 10 বছর আগে টোল আদায় বন্ধ করলেও থামানো যাচ্ছে না ভারী যানবাহন চলাচল। আইন অমান্য করে পাথর ও বালু বোঝাই ট্রাক চলাচল করলেও কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তিস্তা ব্যারেজ বলে অভিযোগ স্থানীয়দের। তিস্তা ব্যারেজের উপর দিয়ে ট্রাক চলতে ট্রাকের ক্ষতি, এই যে রোডের ক্ষতি হবে। এর আগে দেখা গেছিল যে ফাটা হয়েছিল, এর কারণে তিস্তা ব্যারেজে গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছিল। ভারী পাথর ট্রাক বালু নিয়ে ব্যারেজের উপর দিয়ে যায়। বুড়িমারি থেকেই ট্রাকগুলো তিস্তা ব্যারেজ দিয়ে আসতেছে, পাথরের ট্রাক। এই জন্য আপনার মানে ব্রিজটার ক্ষতি হইতেছে। এটা সরকারের প্রতি আবেদন যে এই ট্রাকগুলো না আসলে ব্রিজটা ভালো থাকবে। ব্যারেজের দুই ধারে ওজন স্কেল বসানোর মাধ্যমে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের আশ্বাস দিলেন নির্বাহী প্রকৌশলী। আমাদের মেকানিক্যাল ডিভিশনের মাধ্যমে আমরা আমাদের তিস্তা ব্যারেজের দুই পাশে ওয়েট স্কেল তৈরি করতেছি। ওইটা অলরেডি এস্টিমেট মানে ওরা করা হয়ে গেছে, শীঘ্র টেন্ডার হবে। এটা যদি হয়ে যায় তাহলে আমরা আমাদের এখান থেকে ট্রাকগুলোকে র্যান্ডমলি চেক করতে পারব। কার্যকরী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তিস্তা ব্যারেজের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার দাবি নীলফামারীবাসীর। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। শীতের সবজি বাজারে এলেও দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। একই সঙ্গে পোলাওয়ের চাল, মসুর ডাল, ভোজ্য তেলের দাম বেড়েছে। স্থিতিশীল রয়েছে মাংসের বাজার। সরবরাহ বৃদ্ধি পেলেও দাম কমেনি মাছের। আরও জানাচ্ছেন এম আর আসাদ।
সাপ্তাহিক ছুটির দিনে বাজারে বাড়েই ক্রেতা সমাগম। শীতের আমেজের সঙ্গে তাল রেখে বাজারে আসতে শুরু করেছে হরেক রকম সবজি, তবে দাম অনেক বেশি। এছাড়াও দাম বেড়েছে পোলাও চাল, মসুর ডাল ও ভোজ্য তেলের। পোলাও চালের দাম মনে করেন কেজিতে 10 টাকা বাড়ছে, 115-20 টাকা বিক্রি করছে। এখন মনে করেন 20 টাকা বেচা যায়, বেচলে থাকে না, এখন 30 টাকা বেচতে হয়। তারপর মসুর ডাল 130 টাকা কেজি ছিল, সেই মসুর ডাল হচ্ছে 160 টাকা। সরষের দাম একটু বাড়তি আছে, 90 টাকা কেজি। উচ্চ দামও বাড়ছে, 100 টাকা কেজি। কম ছিল, ধনিয়ার দাম কম আছে আপনার, আর মরিচের দাম একটু কমছে, ভেন্ডির দাম কমছে, শাকের দাম কমছে আর কি। 100 টাকার উপরে কোন সবজি আছে? 100 টাকার উপরে আপনার বেগুন আছে, বরবটি আছে, টমেটো আছে, গাজর আছে। স্বস্তি কিছুটা আছে মাংসের বাজারে। গেল কয়েক সপ্তাহ থেকে এ বাজারে দাম বাড়েনি। ব্রয়লার মুরগির দামও কমেছে। দেশি মুরগি এতদিন ধরে আমরা 600 টাকা 620 টাকা বেচছি, আজকে হলো দেশি মুরগি 550 টাকা কেজিতে, 50-60 টাকা কমছে। যে মুরগি সোনালী মুরগি আমরা 320 টাকা 30 টাকা বিক্রি করছি, আজকে সোনালী মুরগি হলো 260-270 টাকা। হাড় চর্বি ছাড়া 900 টাকা কেজি, আর হাড়ালা হইল হাড় চর্বি মাংস সহ 750 টাকা। গরুর মাথা 400 টাকা কেজি, গরুর শুধু কলিজা 800 টাকা কেজি। মাছের বাজারে সরবরাহ বেড়েছে, তবে ইলিশ সহ নদীর মাছের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে। মাছের চাহিদা কম, লেগে দাম একটু বেশি। দেশি এটা বোয়াল, এটা 800 টাকা কেজি, কোরাল আছে 600 টাকা কেজি, রুই আছে 600 টাকা কেজি, কাতলটা আছে 600 টাকা কেজি, নদীর পাঙ্গাস 800 টাকা কেজি। এ মাসের শেষ পর্যন্ত আর নতুন করে বাজারে দাম বৃদ্ধির সম্ভাবনা নেই বলে জানান সংশ্লিষ্টরা। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল সারা দেশ। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী, রাজধানীতে 3 জনের মৃত্যু, বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি। দেশে থামছেই না ডেঙ্গুর দাপট, হটস্পট বরগুনায় প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। কর্তৃপক্ষের উদাসীনতাকে দোষছেন ভুক্তভোগীরা। নীলফামারীর তিস্তা ব্যারেজে টোল আদায় বন্ধ থাকলেও বন্ধ হয়নি ভারী যান, বিভিন্ন স্থানে ফাটল, পদক্ষেপের আশ্বাস কর্তৃপক্ষের। এবং শীতের সবজি বাজারে এলেও দাম এখনো নাগালের বাইরেই, বেড়েছে চাল, ডাল, ভোজ্য তেলের দর, স্থিতিশীল মাছ মাংসের বাজার। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।